আরকেস ইজি সলিউশনের পক্ষ থেকে সকলকে অভিবাদন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, যে টপিকসটা ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ। আজ আলোচনা করব সিভি রাইটিং নিয়ে। এসএসসি এবং এসএসসি স্টুডেন্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা এটা খুব ভালোভাবেই শিখি, কিন্তু আমরা কি ফুল মার্কস পাওয়ার জন্য শিখি? আজকে আমি ফুল মার্কস পাওয়ার জন্য কিভাবে শিখতে হবে সেই পদ্ধতিটা নিয়েই আলোচনা করব। তাহলে চলো আমরা আজ সিভি রাইটিংটা শিখি। সিভি রাইটিং ওয়ান ফরম্যাট। একটা সিভি দিয়ে আমরা লিখি, সচরাচরই আমরা একটা সিভি শিখি, কিন্তু সেই সিভিটা লিখলে আমরা ফুল মার্কস পাই তো? যদি সন্দেহ থাকে, দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ফুল মার্কস পাবো কি না, তাহলে আমি অবশ্যই বলবো আমাদের এই সিভি ফরম্যাটটা একটু দেখো, এবং আশা করি যে এই সিভি ফরম্যাটটা যদি সম্পূর্ণভাবে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে। তাহলে সর্বপ্রথম আমরা এটা জানি যে একটা সিভি লিখতে আমাদের কি কি জানা থাকতে হবে, কি কি করতে হবে পারফেক্টলি সিভিটাকে লিখতে। প্রথমত শর্ত, কভার লেটার এবং সিভি কারিকুলাম ভিটা দুটো আলাদা পেজ হতে হবে। এক পেজে কভার লেটার লেখে নিচে কিছু পরিমাণ জায়গা আছে বিদায় আবার কারিকুলাম ভিটা লেখা শুরু করবে, সেটা হবে না। কভার লেটার একটা পেজেই সীমাবদ্ধ থাকবে এবং চেষ্টা করব যে কভার লেটারটা একেবারে ওই পেজের শেষ পর্যন্ত লিখতে। ঠিক তার পাশের পেজটাই, অপোজিট পেজটা যাতে না হয়, পাশের পেজটাতেই আমরা কারিকুলাম ভিটাটা লিখব, এবং কারিকুলাম ভিটাটা লিখেও আমাদের একেবারে পেজের শেষ পর্যন্ত পৌঁছে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। আমরা বাসার খাতায় এক্সারসাইজ করব। হ্যাঁ, আমাদের বাড়িতে যে খাতা, স্কুলে পরীক্ষায় যে খাতাটা আমরা পাই বা লিখি, সেটার তুলনায় বোর্ডের খাতাটা অনেকটাই লার্জ, বড়। সেই জিনিসটাও তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে। একটা সিভি কতটুকু শিখলে বোর্ডের খাতায় সম্পূর্ণ পেজটা হবে, সেই জিনিসটাও তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সো যদি আমরা বাড়ির খাতায় বা আমাদের কলেজের বা স্কুলের খাতায় লেখার জন্যই আমরা সিভিটাকে শিখি, তাহলে অবশ্যই আমরা পরীক্ষার খাতায়, বোর্ড পরীক্ষার খাতায় সেটা লিখতে ব্যর্থ হব। কেন ব্যর্থ হব? হয়তোবা দেখা যাবে যখন আমরা কভার লেটারটা লিখব তখন নিচে অবশ্যই জায়গা থাকবে, কারণ আমাদের স্কুল এবং কলেজের খাতার থেকে বোর্ডের খাতাটা একেবারেই আলাদা, সেটা অনেকটাই লম্বা। এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, প্রতিটা শব্দের বানান নির্ভুলভাবে লিখতে হবে, যাতে ভুল না হয়। একটা টিচার যখন পরীক্ষার খাতা যাচাই করবে, সিভিটা যখন যাচাই করবে, তাহলে আমরা অবশ্যই সেই দিকে দৃষ্টি রাখব যাতে টিচার কোনো অক্ষরে, ওয়ার্ডে লাল বৃত্ত না আঁকতে পারে, গোলাকার দাগ না দিতে পারে। আমরা জানি যদি কোনো ওয়ার্ডে ভুল হয় তাহলে টিচার লাল দাগ দিয়ে সেটাকে বুঝিয়ে দেয়। এমন কোনো দাগ যাতে সিভিতে না পড়ে। তৃতীয়ত,
ডিগ্রি সমূহের ক্রম শেষ থেকে লেখা শুরু করতে হবে। শেষ বলতে মাস্টার্স, অনার্স, এসএসসি, এসএসসি, শেষ ডিগ্রি সমূহ থেকে শুরু করতে হবে। চতুর্থত রেফারেন্স। আমরা পরীক্ষার খাতায় রেফারেন্স লিখি না, হ্যাঁ রেফারেন্সটা আমরা লিখব। একটা চাকরি করার ক্ষেত্রে রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটা চাকরির জন্যই দরখাস্ত করছো, সেটা এসএসসির হোক আর এসএসসির পরীক্ষার খাতাই হোক, তোমাকে ফিল করতে হবে যে তুমি কোনো জবের জন্যই অ্যাপ্লাই করছো, তাহলে অবশ্যই আমাদের রেফারেন্স লিখতে হবে। দ্বিতীয়ত রেফারেন্সের পদবি সহ তার প্রতিষ্ঠানের নাম সহ একটা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে। পঞ্চম, সিগনেচারে শুধুমাত্র নাম লেখাই উত্তম। এটা একেবারেই তোমার ইচ্ছা। তারপর আমরা সাজেস্ট করব যে যখন তুমি সিগনেচার করবে অবশ্যই শুধুমাত্র তোমার নামটাই লিখবে। যেমন আমরা যদি বলি আদ্রিতা সাহা, তাহলে অবশ্যই শুধুমাত্র আদ্রিতাটাই লিখব, সাহাটা লিখব না, সেটা শুধুমাত্র স্বাক্ষরের ক্ষেত্রেই। আবার অন্য কোথাও যদি নাম লিখতে হয় তাহলে অবশ্যই পদবি সহই লিখব। ষষ্ঠত, সিভি লেখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মার্জিন করা, যেখানে পেন্সিলের কাজ সেখানে পেন্সিল দিয়েই বক্স করা, স্বাক্ষরটাকে খুব গোছালো এবং স্পষ্ট করা, ডেটটাকে স্পষ্টভাবে লেখা, এরকমভাবে আমরা সিভি লেখাটাকে পরিচ্ছন্নভাবে লিখব। আমি মনে করি সিভি শেখার আগে এই কথাগুলো জানা অত্যন্তই জরুরি। যাক, আর কথা বাড়ালাম না, আমি এতটুকু ফিল করলাম। যদি এতটুকু কথাগুলো শোনো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে সিভি শেখার আগে এই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সিভিতে চলে যাই। সিভি রাইটিং প্রসেস অ্যান্ড ফরম্যাট। আমরা যে সিভিটাকে লিখব তার প্রসেস এবং ফরম্যাটটাকে উপস্থাপন করেছি। আমার এখানে যে সিভিটা আছে সেই সিভিটা দিয়েও তুমি একটা সিভি দিয়ে তুমি যত ইচ্ছা সকল সিভি তুমি লিখতে পারবে, শুধু ঘটন প্রক্রিয়াগুলো তোমাদের জানা থাকতে হবে। আমাদের এই উপরের লেখাটা আমরা পরীক্ষার খাতায় লিখব না, আমরা এই ডেট থেকে লেখা শুরু করব। তাহলে আমরা আমাদের প্রধান যে টপিকসটা সিভি কারিকুলাম ভিটা পরে আলোচনা করব। প্রথমত আমরা কভার লেটারটাকে নিয়ে আলোচনা করি। কভার লেটার, ডেট, সর্বপ্রথমই আমরা ডেট লিখব, আর ডেটটাকে এমনভাবে লিখব যেমন 19 জুন 2021। এটা একটা ইমাজিন ডেট, কাল্পনিক ডেট। তোমাদের ইচ্ছে অনুসারে তোমরা ডেটটা বসাতে পারবে। শুধুমাত্র স্মরণ রাখতে হবে যে প্রথমে তারিখ লিখে তারপর মাসের নাম লিখব এবং মাসের নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল হতে হবে। তারপর একটা কমা বসাবো, তারপর ইয়ারটাকে বসাবো। এরপর আমরা লিখব যার কাছে দরখাস্ত করছি, যার কাছে আমি অ্যাপ্লিকেশনটাকে দিচ্ছি। যেমন এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা বেছে নিতে হবে, কিন্তু সেটা তোমার ইচ্ছে অনুসারে না। যেমন দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য ম্যানেজার, দ্য ডিরেক্টর, এই 4টা অপশন এক একটা এক এক কাজে ব্যবহার হবে। তুমি যদি কোনো স্কুলের টিচার পদে বা ক্লার্ক পদে, লাইব্রেরিয়ান পদে, যেই কোনো পদেই স্কুল রিলেটেড যেই কোনো পদে যদি তুমি চাকরি করতে যাও তাহলে অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে দ্য হেডমাস্টার।
হেডমাস্টারের কাছে, প্রধান শিক্ষকের কাছে। যদি সেটা কলেজ রিলেটেড হয় তাহলে দ্য প্রিন্সিপালের কাছে। যদি সেটা কোনো কোম্পানি, প্রাইভেট, গভর্নমেন্ট, যেই কোনো রিলেটেড কোম্পানি হয় তাহলে অবশ্যই সেটা দ্য ম্যানেজারের কাছে। কিন্তু কোনো কোম্পানির ম্যানেজার পদে যদি চাকরি হয়, চাকরি করার জন্য তুমি অ্যাপ্লিকেশন করো, তাহলে সেটা দ্য ডিরেক্টরের কাছে। আশা করি এই চারটা কোথায় বসবে, কোনটা কোথায় বসবে বুঝতে পেরেছ। স্কুল রিলেটেড হলে দ্য হেডমাস্টার, কলেজ রিলেটেড হলে দ্য প্রিন্সিপাল, কোনো কোম্পানিতে জব, ব্যাংকে জব, আইটি অফিসে জব, যেই কোনো জবের চাকরির জন্য দ্য ম্যানেজার, আর ম্যানেজার পদে চাকরির জন্য দ্য ডিরেক্টর। এরপর এই পদবি যার কাছে অ্যাপ্লিকেশন করছি তার প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানে আমি জব করতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের নামটা লিখব, নেম অফ ইনস্টিটিউশন। এই জিনিসগুলো কিন্তু আমরা লিখব না, আমরা এই জায়গাটাই লিখব সেই প্রতিষ্ঠানের নাম। যেমন স্কুল রিলেটেড হলে একটা স্কুলের নাম, যদি কলেজ সম্পর্কে হয় তাহলে একটা কলেজের নাম, যদি কোনো কোম্পানি হয় একটা সেই কোম্পানির নাম। যদি আমরা এমনটাই চিন্তা করব, পরীক্ষার খাতায় প্রশ্নে নামটা থাকে না, যদি থাকে তাহলে সেই নামটা বসাবো, আর যদি নাম না থাকে তাহলে তোমার কাল্পনিক নামটাই তুমি বসাতে পারো। যেমন আমি একটা স্কুল রিলেটেড চিন্তা করেছি, তাহলে আমি লিখেছি হাসান আলী গভট হাই স্কুল। তুমি এখানে লিখতে পারো মাতৃপীঠ গভট হাই স্কুল। যদি কলেজ রিলেটেড হয় তাহলে অবশ্যই এখানে লিখতে পারো যে সানপুর গভর্নমেন্ট হাই স্কুল, পুরানবাজার ডিগ্রি কলেজ। আর যদি কোনো কোম্পানি হয়, যেমন একটা ব্যাংকে জব, তাহলে এখানে লিখতে পারো এবি ব্যাংক। যদি আইটি অফিসে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করো তাহলে এখানে তুমি লিখতে পারো যে ধরো একটা ইমাজিন আইটি সলিউশন, একটা নাম, ইমাজিন নাম। তারপর ওই কোম্পানি, স্কুল বা কলেজের অ্যাড্রেসটা লিখব, একটা জেলার নাম, সেটা যেই কোনো জেলার জন্যই হতে পারে। কিন্তু সাবধান, যদি প্রশ্নে কোনো জেলা বা কোনো স্কুলের নাম, কলেজের নাম, কোম্পানির নাম দেওয়া হয় তাহলে সেইগুলোই আমাদের এখানে ব্যবহার করতে হবে। তারপর লিখব সাবজেক্ট, অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ড্যাশ। এই ড্যাশে আমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই পোস্টের নামটা লিখব। যেমন আমি এখানে লিখেছি অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে আমি এখানে লিখব অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। যদি এটা হতো একজন ব্যাংকার তাহলে আমি এখানে লিখতাম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ ব্যাংক অফিসার। পোস্টটা প্রশ্নে লেখা থাকবে, যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেই পোস্টটাই এখানে লিখব। তারপর স্যার, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই, দ্যাট যে ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট তো বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি, পাবলিশড, প্রকাশিত বিজ্ঞাপন ধারা থেকে, প্রকাশিত বিজ্ঞাপন থেকে, ইন দ্য ডেইলি স্টার, দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত বিজ্ঞাপন থেকে, অন ড্যাশ, এই ড্যাশটাতে আমরা একটা তারিখ বসাবো। কিন্তু এই তারিখটা বসানোর আগে অবশ্যই এই জিনিসটা স্মরণ রাখতে হবে, পূর্বে যে তুমি তারিখটা লিখছো, পূর্বে যে তারিখটা তুমি লিখছো সেই তারিখের 2, 3, 4 দিন পূর্বের তারিখ। যেমন আমি এখানে লিখেছি 15 জুন 2021, এখানে 19, এখানে 15, তার মানে 4 দিন আগের তারিখটা লিখেছি। পূর্বের তারিখটা তোমাকে লিখতে হবে, আর তারিখ লেখার সিস্টেম হচ্ছে এইভাবে। তারপর
আই কেম টু নো দ্যাট, আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট, আপনাদের রয়েছে একটি ভ্যাকেন্ট, ফাঁকা, খালি পোস্ট, পদ খালি রয়েছে, অফ ড্যাশ। এখানে যে পদের নামটা তুমি লিখবে, যে পদটার জন্য অ্যাপ্লিকেশন করছো, এই পদের নামটা এখানেও লিখবে। ধরো অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, যে আপনাদের ইন ইউর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে একজন কি শিক্ষক পদের খালি রয়েছে। অ্যাজ এন ইন্টারেস্ট ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের তো প্রার্থী, আগ্রহী প্রার্থী হিসেবে, আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই করতে চাই, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য আমি আবেদন করতে চাই। দ্য পজিশন রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস তো প্রয়োজন, পদের প্রয়োজনীয়তা, অ্যান্ড এবং মাই স্কিলস, আমার দক্ষতা, স্কিলত্ব দক্ষতা, আর এ পারফেক্ট ম্যাচ, একটা সাদৃশ্য মিল রয়েছে, একটা মিল রয়েছে আমার দক্ষতা এবং এই পদের যে প্রয়োজনীয়তা, যেগুলো প্রয়োজন সেগুলোর একটা মিল রয়েছে। যেমন এই পদের জন্য ইংরেজি জানা দরকার, আমার মধ্যে সেই স্কিলটা রয়েছে, এমন একটা মিল রয়েছে। মাই ইনক্লোজড কারিকুলাম ভিটা উড প্রুভ দ্যাট, আমার সংযুক্ত কারিকুলাম ভিটা প্রমাণ করে যে, প্রূভত্ব প্রমাণ করা, প্রূভত্ব প্রমাণ করা, প্রমাণ করে যে আই অ্যাম এ ডিজার্ভিং, ডিজার্ভত যোগ্য, ডিজার্ভত যোগ্য ক্যান্ডিডেট, প্রার্থী, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য আমি একজন যোগ্য প্রার্থী। আই দেয়ার ফর আর্নেস্টলি, আর্নেস্টলি অত আন্তরিকভাবে, রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, টু গিভ মি এ চান্স, আমাকে একটা সুযোগ দিতে, টু প্রুভ মাই ওর্থ তো যোগ্যতা, ইন দ্য সিলেকশন টেস্ট অফ লাইস দেয়ার বাই, নির্বাচন পরীক্ষায় আমার যোগ্যতা প্রমাণ করতে একটা সুযোগ দানে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সিনসিয়ারলি ইয়োর্স, এইখানেই সেই স্বাক্ষরটা দিতে হবে। এই স্বাক্ষরটার কি হবে? সাপোজ মনে করো তোমার নাম রিফাত, এখানে কিন্তু রিফাত লিখবে না, তোমার পরীক্ষার প্রশ্নে তোমাকে একটা নাম দিয়েছে, কাল্পনিক একটা নাম দিয়েছে, সেই নামটাই এখানে লিখব। যেমন কাল্পনিক নাম ধরাম শিহাব ইসলাম, এখন এখানে শুধুমাত্র আমরা শিহাবটাই লিখব, ইসলামটা লিখব না, এটাই হচ্ছে স্বাক্ষর। তারপর অ্যাপ্লিকেন্টস নেম, আই মিন যে প্রার্থী যে অ্যাপ্লিকেশন করছে তার নাম, এখানে আমরা শিহাব ইসলাম পদবী সহকারে লিখব। তারপর শেষে লিখব ইনক্লোজড, আই মিন আমি এই অ্যাপ্লিকেশনের সাথে পিছনে যেগুলো অ্যাটাচড করে দিয়েছি, যেমন অ্যাটাচড কপিজ অফ অল সার্টিফিকেটস, আমার যত সার্টিফিকেট আছে সকল কপি অ্যাটাচ করে দিয়েছি, আমার কারিকুলাম ভিটা দিয়েছি, আমার পরিচয়পত্র দিয়েছি, আমার মানে আমার যেই জীবন বৃত্তান্ত সম্পূর্ণ দিয়েছি, 2 পাসপোর্ট সাইজ ফটোস, 2টা পাসপোর্ট সাইজের ছবি দিয়েছি। এই কভার লেটারটা আমরা লিখব। হ্যাঁ, সম্পূর্ণ ডেট থেকে একেবারে ফটোস পর্যন্ত একটা পেজে লিখব। ঠিক তার পাশের পেজটাতেই আমরা কারিকুলাম ভিটা লিখব। কারিকুলাম ভিটা পাশের পেজটাতে আমরা প্রথমেই লিখব কারিকুলাম ভিটা অফ, তোমাকে যে কাল্পনিক নামটা দিয়েছে, ধরো শিহাব ইসলাম, এখানে আমরা শিহাব ইসলাম লিখব। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার লিখব, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার, তোমার নাম্বারটাও দিয়ে দিতে পারো, 11 অক্ষরের একটা নাম্বার লিখব। তারপর ইমেল লিখব, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেব, যেমন এখানে যেহেতু নাম লিখেছি শিহাব ইসলাম, তাহলে এখানে লিখব শিহাব ইসলাম 123@gmail.com, জাস্ট একটা সাপোজ। আর যদি তোমার ইমেল একটা থাকে ব্যক্তিগত, সেই ইমেল অ্যাড্রেসটাও তুমি লিখে দিতে পারো।
কিন্তু তোমাকে এটা সবচেয়ে ভালো হবে তোমাকে যে কাল্পনিক নামটা দিয়েছে সেই কাল্পনিক নামটা দিয়েই একটা ইমেল অ্যাড্রেস তৈরি করা। তারপর অবজেক্ট দেব, যেটা আমরা সচরাচর দেই না। এই অবজেক্ট আমরা লিখব যে অবজেক্ট টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, ইন দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করতে, উইথ ফুল ডিটারমিনেশন, পূর্ণ সংকল্প সাথে। ডিটারমিনেশন অর্থ হচ্ছে সংকল্প, অ্যান্ড ডেডিকেশন নিষ্ঠা, ডেডিকেশন অর্থ নিষ্ঠা, টু অ্যাচিভ অর্গানাইজেশনাল অ্যাজ ওয়েল এজ এ পার্সোনাল গোলস, গোলস অর্থ লক্ষ্য, ব্যক্তিগত লক্ষ্য, এবং অ্যাজ ওয়েল এজ অর্থ এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য পূরণ করতে, অর্জন করতে নিষ্ঠার সহিত এবং পূর্ণ সংকল্পর সাথে কঠোর পরিশ্রম করব। এই অবজেক্টটার অর্থ হচ্ছে সেটা। পার্সোনাল ইনফরমেশন, তারপর লিখব ফাদার্স নেম, বাবার নাম। এখানে যেহেতু ইসলাম দিয়েছি, আমরা চেষ্টা করব এখানে যেই কোনো একটা নাম, বাবার নাম, তারপরে পদবিটা আমরা ইসলামই রাখব। মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি আমি পূর্ণ করে রেখেছি বাংলাদেশি। জেন্ডার, এখানে মেল অর ফিমেল যে কোনো একটা দেবে, তুমি যদি মেল হও তাহলে মেল। তাহলে এখানে আবার মনে রাখতে হবে, এখানে যদি শিহাব ইসলাম দাও তাহলে এখানে অবশ্যই মেল দিতে হবে, কিন্তু তোমাকে যদি কাল্পনিক নাম দেয় একটা মেন নাম, তুমি যদি মেন নামটা ইউজ করো তাহলে এখানে ফিমেল দিতে হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। মিউচুয়াল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত। তুমি এখানে আনম্যারিড দিতে পারো, সেটাই সবচেয়ে ভালো, আনম্যারিড। রিলিজিয়ন, ধর্ম, এখানে যেহেতু আমরা শিহাব ইসলাম দিয়েছি তাহলে অবশ্যই ইসলাম। যদি এখানে কোনো হিন্দু নাম দেওয়া হয় তাহলে অবশ্যই হিন্দু। তুমি হিন্দু তাই বলে এখানেই হিন্দু লিখবে, সেটা হবে না। তুমি যে নামটাকে ব্যবহার করছো তোমাকে চিন্তা করতে হবে সেই ব্যবহৃত নামটাই হচ্ছে তোমার। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি অ্যাড্রেসটা লিখবে। মেলিং অ্যাড্রেস, যদি মনে করো যে উভয় অ্যাড্রেসটাই এক, এখানে ডু লিখে দিতে পারো, কিন্তু আমি বলবো ডু না লিখে উপরের অ্যাড্রেসটাই নিচেও লিখে দেবেন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার কাজের দক্ষতা। ওয়ার্কিং এজ, ওই পোস্টের নামটা লিখবে, যেমন দ্য অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। ইন, ইনস্টিটিউশনের নাম, কিন্তু ওইখানে যে ইনস্টিটিউশনটা লিখেছো সেই ইনস্টিটিউশনের নাম লিখতে পারবে না, এখানে আরেকটা ইনস্টিটিউশন নাম তোমাকে লিখতে হবে সেই রিলেটেড। যদি স্কুল হয়, যেমন ওইখানে হাসান আলী দিয়েছো, এখানে তুমি মাতৃবীর দিতে পারো। ওইখানে এবি ব্যাংক দিয়েছো, এখানে তুমি একটা ডাচ বাংলা ব্যাংক দিতে পারো। সিন্স ফেব্রুয়ারি, একটা ইয়ার তুমি বসিয়ে দেবে। যদি 3 বছরের এক্সপিরিয়েন্স হয়, এমন একটা চিন্তা করবে যে তুমি যে উপরে যেই সালটা দিয়েছো, অ্যাপ্লিকেশনের যে সালটা দিয়েছো, ঠিক তার 3 বছর পূর্বেই সালটার লেখার চেষ্টা করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে বুঝিয়েছে এখানে যে তুমি এই জবটা যে করতে এসেছো তার পূর্বে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, আই মিন তুমি এর আগে এরকম রিলেটেড জব করেছো কিনা। একটা চাকরির জন্য এক্সপিরিয়েন্স খুব গুরুত্বপূর্ণ, তাই এই গুরুত্বপূর্ণ টপিকসটা, এন্ট্রিটা বাদ দেওয়া যাবে না, এটা অবশ্যই লেখার চেষ্টা করবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমরা ম্যাক্সিমামই ভুল করি এই এডুকেশনাল কোয়ালিফিকেশানটাতে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটাতে আমরা যেভাবে লিখব একটু মনোযোগ দিয়ে শোনো। ডিগ্রি, ইয়ার, রেজাল্ট, ইউনিভার্সিটি অবলিক বোর্ড। যেমন আমি প্রথম লিখেছি MA ইন ইংলিশ। শেষ থেকে, আমি প্রথমেই বলেছিলাম যে শেষ থেকে আমরা যাব,
ডিগ্রির শেষ থেকে, যে MA ইন ইংলিশ, তুমি যদি এখানে লেখো MA ইন বাংলা, তারপর লিখলাম BA ইন ইংলিশ, SSC। এখন এই সাবজেক্টগুলো তোমার ইচ্ছা অনুসারে পাল্টাতে পারো। আবার যদি তোমার প্রশ্নে দিয়ে দেওয়া হয় যে তুমি এই সাবজেক্টে মাস্টার্স করেছো, তাহলে সেই সাবজেক্টটাই তোমাকে লিখতে হবে। আরেকটা জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, ধরো তোমাকে বলেছে যে কম্পিউটার অপারেটরের জন্য একটা চাকরি করার জন্য মানে চাকরি করার জন্য এমন প্রার্থী খুঁজছে, তাহলে যে এসএসসি পাস করেছে, তাহলে তারা যদি ডিমান্ড করে এসএসসি পাস নেবে, তাহলে আমার MA BA আমি আসবো কোথার থেকে? আমি যে চাকরিটার জন্য অ্যাপ্লিকেশন করছি সেটা তো এসএসসিতেই সীমাবদ্ধ। তখন MA BAটা আমরা লিখব না, প্রয়োজনে কম্পিউটারের উপর ডিপ্লোমা লিখব আরেকটা, কিন্তু এই দুইটা আমরা লিখব না। অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে সিভিতে কোনো প্রকারে ভুল থাকবে না। আরেকটা ডিগ্রিতে আমরা প্রবলেম করি, যেমন আমি ধরো এখানে MA ইন ইংলিশ না দিয়ে আমরা লিখলাম BBA, তাহলে এখানে উপরেরটাতে MBA, তাহলে নিচেরটাতে তো আমরা BA লিখতে পারবো না, তখন অবশ্যই আমাদেরকে লিখতে হবে BBA। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে MBA এর সাথে BBA এর সম্পর্ক রিলেটেড। আবার ধরো প্রথমে লেখা আছে MBS, MBSC, MSc, তাহলে অবশ্যই এখানেও আমরা লিখব BSc। এই জিনিসটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক। আর যখন হায়ার ডিগ্রি দরকার নেই তখন আমরা লিখব না, যতটুকু আমাকে চাইবে ততটুকুই লিখব। আরেকটা ডিগ্রিতে প্রবলেম, সেটা হচ্ছে ধরো তুমি কোনো ওষুধ কোম্পানির জন্য চাকরি করবে, তাহলে অবশ্যই আমরা MA BA করলে ওষুধ কোম্পানির জন্য রিলেটেড না, তখন আমাকে অবশ্যই কোনো সায়েন্সের গ্রুপের সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স করতে হবে। যেমন আমরা MSc ইন কেমিস্ট্রি, BSc ইন কেমিস্ট্রি, এগুলোর উপরে আমরা লিখব। তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখব, যেই পদের জন্য আমি অ্যাপ্লাই করছি সেই পদটা কিসের উপর রিলেটেড, সায়েন্স, কমার্স নাকি আর্টস, তাহলে সেই অনুসারে সেই ক্রম অনুসারেই আমরা সাজাবো। দ্বিতীয় কথা, যদি এমন কোনো পোস্ট হয় যেই পোস্টের জন্য MSc BSc MBA BBA MA BA দরকার নেই, তাহলে আমরা সেগুলো লিখব না। দ্বিতীয় কথা, এবার আসি ইয়ারে। নিচ থেকে যদি তুমি সালগুলো লেখার চেষ্টা করো তাহলে অবশ্যই ভালো হবে। যেমন আমি SSC লিখলাম 2003, সাপোজ, এটা কিন্তু তোমাকে লিখতে হবে এমন না, আমি জাস্ট বুঝাচ্ছি 2003, তাহলে তুমি SSC পাস করবে ঠিক তার 2 বছর পর, তার মানে 2005। তারপর BSc BBA BA তুমি পাস করবে 4 বছর পর, তাহলে ঠিক তার 4 বছর পরের সালটাই তোমাকে দিতে হবে 2009। তারপর MSc MA MBA সেগুলো করতে লাগে 1 বছর, তাহলে BSc থেকে MSc 1 বছরের তফাৎ থাকবে।
সালগুলো আমরা লিখব এইভাবে। যেমন আমি যেভাবে তোমরা লিখবে সেটাই আমি দেখাচ্ছি। যেমন এখন 2021 চলে, মনে করো আমি 2020 সালে এমএসসি পাশ করেছি, তাহলে আমি বিএসসি পাশ করব কত সালে? 2019 সালে। এসএসসি পাশ করব কত সালে? ঠিক তার 4 বছর পূর্বে, 2015 সালে। তাহলে আমি এসএসসি পাশ করব কত সালে? ঠিক তার 2 বছর পূর্বে। এভাবে তোমাকে লিখতে হবে। এবার আসি রেজাল্ট। রেজাল্টের পূর্বেই আমি বলি, লেখার পূর্বে, এখন এমএসসি বিএসসিতে, এমবিএ বিবিএতে, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কাউন্টিং করে না। যদি তুমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস লিখতে যাও তাহলে তোমার সার্টিফিকেটটা চলে যাবে ঠিক 2010 সালের পূর্বে। কিন্তু তুমি যেহেতু নতুন প্রার্থী, তাহলে অবশ্যই এমএসসি বিএসসি এমবিএ বিবিএ এমএ বিএ যখন আমরা লিখব তখন আমরা সিজিপিএ লিখব, সিজিপিএ দিয়ে রেজাল্ট লিখব। আরেকটা জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, সিজিপিএ কখনোই 5 পয়েন্ট হয় না। সিজিপিএ সর্বোচ্চ 4 পয়েন্টই হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। 4 পয়েন্টের চাইতে কিছুটা কম লেখা ভালো। তাহলে বিএসসিতে ঠিক সেম কথা, 4 পয়েন্টের উপরে যাওয়া যাবে না। 3.50 লিখেছি আমি। তারপর এসএসসিতে জিপিএ 5, সেখানে জিপিএ লিখতে পারবে। এসএসসিতে জিপিএ 5 এগুলো লিখবে। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমার ক্লাসটা হয়তো অনেকটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি আশা করি লং হলেও আমার কথাগুলোর মধ্যে তোমাদের বোঝানোর অনেকটা, বোঝার জন্য অনেকটা উপকারে আসবে। তাহলে আমরা যখন এমবিএ বিবিএ বিএসসি এমএসসি অনার্স মাস্টার্স যখন লিখব তখন আমরা তার রেজাল্টটা লিখব সিজিপিএ। আর যখন সিজিপিএ লিখবই তখন আমরা 4 পয়েন্টের উপরে উঠব না। এবার আসি ইউনিভার্সিটি বোর্ড অথবা বোর্ড। আমি যখন এমএসসি বিএসসি এমবিএ বিবিএ অনার্স মাস্টার্স করব, কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে করব। হ্যাঁ, ইউনিভার্সিটি ব্যতীতও মাস্টার্স অনার্স করা যায়। সেটা হচ্ছে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির আয়তাধীন কোনো কলেজে। তাহলে এখানে সে কলেজের নাম লেখা যাবে না, তখন লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি ওইটাও ইউনিভার্সিটি। আমি এখানে লিখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা তোমার ইচ্ছা। আর এসএসসি পাস করেছি কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড এইভাবে লিখতে হবে। এই দুইটা ভোটের আয়ত্তে আর এই দুইটা ইউনিভার্সিটির আয়ত্তাধীন। এরপর আমরা রেফারেন্স লিখব। রেফারেন্স যেমন আমি দুইটা রেফারেন্স দিয়েছি, যেমন এমডি রাকিবুল ইসলাম, তার পদবি দিয়েছি সে একজন প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর ইউনিভার্সিটি অফ সানফোর্ড। আর তার একটা ফোন নাম্বার দিয়েছি 01835242530। ঠিক তার পাশেই আবার আরেকজনকে রেফারেন্স দিয়েছি, যেমন এমডি জাকারিয়া চৌধুরী, তিনিও একজন প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তিনিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর ইউনিভার্সিটি অফ সানপুর। ফোন 01753458087। আশা করি
আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সর্বপ্রথম এটাই বলবো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো। যদি ক্লাসটা তোমার ভালো লাগে সেটাও জানাতে পারো, যাতে তোমার ভালো লাগার অনুপ্রেরণায় আমি পরের ক্লাসগুলো করার আগ্রহ পোষণ করি। আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।